আজ প্রথম আসমানের পেন্টহাউসের ২ তলায় উঠেছে রোজা। এমন নয় যে আসমান কখনো তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু কখনোই দানবটির নিজস্ব ডেরায় পদার্পণের ইচ্ছা এর পূর্বে রোজার হয়নি। একই ছাদের তলায় বসবাস করলেও নিজের অভ্যন্তরীণ সীমানা কোনোদিন অতিক্রম করেনি আসমান কিংবা সে। শুধুমাত্র কিচেন এবং হলঘরেই সাক্ষাৎ হতো। তবুও কম কথার মানুষ আসমান অধিকাংশ সময়ই রোজার উপস্থিতির পরোয়া করত না। নিচতলা ঠিক যতটা আলোয় উদ্ভাসিত, ২ তলা তার দ্বিগুণ পরিমাণ অন্ধকারাচ্ছন্ন। প্রতিদিন নিয়ম করে কাচের দেয়ালের ভারী পর্দা সরিয়ে দেয় রোজা। তাতে সূর্যরশ্মি এবং হাওয়ার চলাচল অবাধ হলঘরে। কিন্তু ২ তলা কেমন যেন আবদ্ধ। দেয়ালের বর্ণ ফ্যাকাশে, একটা জানালারও পর্দা সরানো হয়নি। তাতে কেমন গুমোট হয়ে রয়েছে চারিপাশ। এখানে পা রাখতেই অদ্ভুত এক চাপ অনুভূত হলো রোজার বুকে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে তার মনে হলো যেন মানুষের বাসস্থান নয়, বরং কোনো পরাশক্তির আস্তানায় ধীরে ধীরে প্রবেশ করছে সে। আসমানের রুমটা ঠিক কোন দিকে তাও জানা নেই তার। অলিগলির মতন করিডোরগুলোর গন্তব্য কোথায় গিয়ে ঠেকেছে তা কল্পনা করে রোজা শিউরে উঠল। কোনো এক গুপ্ত কক্ষে সে নিজেকে আবিষ্কার করবে না তো, যেখানে বন্দি করে অত্যাচার করা হয় মানুষদের। এক কথায় যাকে বলে টর্চার সেল। আসমানের বাড়িতে টর্চার সেল আবিষ্কৃত হলে মোটেও অবাক হবে না রোজা। মাথা ঝাঁকিয়ে মস্তিষ্ক থেকে অশুভ চিন্তাসমূহ ঝেঁটিয়ে বিদায় করে এগিয়ে গেল সে। এত দূর এসে পিছিয়ে পড়ার কোনো মানে হয় না। ভর দুপুরেও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকা করিডোর ধরে আরও একটু অগ্রসর হওয়ার পর মৃদু এক সঙ্গীতের মূর্ছনা কর্ণগোচর হলো রোজার। যেন বহুদূর থেকে কোনো বাদক দল সুরের মোহ বিলিয়ে এগিয়ে আসছে ক্রমে ক্রমে। গানটি শব্দগুচ্ছ বোঝা সম্ভব হচ্ছে। পপ সম্রাট আজম খানের অনবদ্য সৃষ্টি। সারা রাত জেগে জেগে কত কথা ভাবি আমি, পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না। আসমানের সঙ্গীতের নির্বাচন শুনে রোজা কয়েক মুহূর্ত থ হয়ে রইল। সে কখনোই ভাবেনি যে আসমান ৯০ দশকের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে পারে। সব কিছু তো বাদই, আসমান যে গানও শুনতে পারে তা কল্পনা করেই রোজার অদ্ভুত লাগছে। তার দানবীয় সত্তার সঙ্গে সঙ্গীতের মতন একটা মাধুর্যপূর্ণ শিল্প মানানসই নয়। এই ভর দুপুরে গান বাজিয়ে কি আদৌ কিছু অনুভব করতে সক্ষম হচ্ছে আসমান? অবশ্য তার ডেরায় বর্তমানে মধ্যরাত চলছে, সেক্ষেত্রে করতেও পারে। একটা নিঃশ্বাস ফেলে রোজা চুপচাপ অনুমানের উপর ভর করে এগোলো। সঙ্গীতের সুর যেখান থেকে ভেসে আসছে সেদিকে। কিছুক্ষণ পরেই নিজেকে সুবিশাল এক কক্ষে আবিষ্কার করল সে। রুমটিকে রোজার কোনো ফুটবল খেলার ময়দান ব্যতীত ভিন্ন কিছু মনে হলো না। এতটাই দৈর্ঘ্যপ্রস্থের অধিকারী তা। তবে সজ্জিত পরিপাটি আসবাব ঘোষণা করে দিল যে এটি একটা মানুষের বসবাসযোগ্য স্থান। কক্ষটির বাম দিকের দেয়াল ঘেঁষে রয়েছে বিছানা। ইন্টেরিয়রের সঙ্গে মিল রেখে সাদা কালো বেডশিট কভারে আবৃত তাক। কিছুটা পাশে দেয়াল জুড়ে অগণিত তাক। সেসব তাক জুড়ে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গ্রন্থের সংগ্রহ। প্রচণ্ড আকর্ষণ অনুভব করে সঙ্গে নিয়ে আসা ট্রেখানা সোফা সেটের সামনে রাখা ছোট টি টেবিলে রেখে রোজা এগিয়ে গেল বইয়ের সাম্রাজ্যের পানে। মুগ্ধ নয়নে সে হাত বোলাতে থাকলো একের পর এক বইয়ের মলাট জুড়ে। বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে জন কিটস কিংবা গিদা মোপাসা, কোনো সাহিত্যিকের লেখনীর অভাব নেই এখানে। ইটালিয়ান, আরবি, জাপানিজ এমন সব ভাষার বইও রয়েছে যা রোজার অজ্ঞাত। বইয়ের তাক বাদেও ক্লোজেট রয়েছে, তার পাশে ট্রিপল মনিটরের ডেস্কটপ সেট।
সিপিইউর স্বচ্ছ বডির ভেতরে মৃদু আভায় জ্বলছে নিভছে লাল নীল বাতিগুচ্ছ। কখনো কখনো আবার রং পরিবর্তন করে হয়ে যাচ্ছে বেগুনি কিংবা হলুদ। সামনে গেমিং চেয়ারখানায় ঝুলছে একটা টি শার্ট। জয়স্টিক পড়ে রয়েছে সেই চেয়ারের মোলায়েম কুশনের সঙ্গে। বিছানার পাশের দেয়ালটি সম্পূর্ণ মিরর গ্লাসে তৈরি। ধূসর পর্দায় ঘেরা শুধুমাত্র একটুখানি ফাঁক, যার ভেতর দিয়ে ভেতরে দিবাকর উকি দিতে সক্ষম হচ্ছে। উল্টো দিকে একটা স্লাইডিং ডোর, খুব সম্ভবত বাথরুম কিংবা ট্যারেসে যাওয়ার রাস্তা। রুমটিতে আরও কিছু জিনিস রয়েছে, তবে রোজার সম্পূর্ণ মনোযোগ ধরে রাখল বই ভর্তি তাকগুলো। দুই আঙ্গুলে ছুঁয়ে ছুঁয়ে সে দেখতে থাকল। মাঝখানের বিভিন্ন তাকে বই বাদেও রয়েছে ছোট ছোট বিদেশি ফুলের চারা সম্বলিত উদ্ভিদ কিংবা সৌন্দর্যবর্ধক অ্যাকোরিয়াম, যাতে তীর করে সাঁতার কেটে চলেছে একজোড়া গোল্ডফিশ। তবে একটি মাত্র জিনিস রোজার নজর কাড়ল। ঠিক মাঝ বরাবর তাকে, অর্থাৎ উপর নিচ বাম কিংবা ডান, যেদিক থেকেই হিসেব করা হোক না কেন একদম মধ্যখানে পড়বে এমন তাকটিতে একটা পুতুল রাখা। কবজি থেকে কনুই পর্যন্ত দৈর্ঘ্যের সমান উচ্চতার একটা টেডি বিয়ার। কালো পশমে আবৃত মখমলি শরীরে যুক্ত হয়েছে ডাগর ডাগর নীলচে চোখ, যেন এক বুক অনুভূতি নিয়ে তাকিয়ে আছে। বাচ্চাদের খেলনা হিসেবে লাল, গোলাপি, হলুদ, সাদা, এমনকি সবুজ বর্ণের ট্যাডিও রোজা দেখেছে, কিন্তু কালো রংটাকে অশুভ হিসেবে গণ্য করা হয়। এই বর্ণের পুতুল বিনা কারণেই অস্বস্তিদায়ক হতে পারে। ট্যাডি বিয়ারটিকে দেখে মনে হচ্ছে যেন শিকারী প্রাণীর মতন তাকিয়ে থেকে নীরবে পরিদর্শন করছে সব কিছু। ব্ল্যাক প্যান্থার, হ্যাঁ, কিছুটা ওই প্রাণীর প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে এই টেডি বিয়ারের মাঝে। অমোঘ এক আকর্ষণে রোজা পুতুলটি ছুঁয়ে দিল, নিজের হাতে নিয়ে আঙুল বোলালো মসৃণ রোমশ শরীরে। ঠক করে মৃদু একটা শব্দে কিছুটা চমকে উঠে ঘুরে তাকালো রোজা। রুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছে আসমান। পাশের টেবিলে একটা পানির বোতল রেখেছে, তারই শব্দ হয়েছে। বর্তমানে সে একদৃষ্টে তাকিয়ে আছে রোজার দিকে। না চাইতেও আসমানের সর্বাঙ্গ অবলোকনে বাধ্য হলো রোজা। হাতাবিহীন গেঞ্জি এবং 3/4 প্যান্ট পরনে, ঘাড়ে ঝুলছে একটা সাদা তোয়ালে। বাহু এবং পায়ের হাঁটুর নিচের অংশ উন্মুক্ত থাকায় নজর পড়ছে তার অস্বাভাবিক ধরনের শুভ্রতা। সেই শুভ্রতার মাঝে চিকচিক করছে ঘামের ফোঁটা। কপালে ল্যাপটানো সিক্ত চুল এবং শারীরিক কাঠামোতে আটসাঁট হয়ে থাকা বস্ত্র ঘোষণা করে দিচ্ছে শরীরচর্চা করছিল সে। আসমানের অপর হাতে ছোট্ট একটা ব্লুটুথ ডিভাইস, যা সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে দিচ্ছিল। সেটিও টেবিলে রেখে আসমান ফিরল রোজার দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় আসমান রীতিমতো তরঙ্গের গতিতে পৌঁছালো রোজার কাছে। এক ঝটকায় তার হাত থেকে কেড়ে নিল টেডি বিয়ারটি। আসমানের গাঢ় কাজল কালো নয়নে রোজা বৃতৃষ্ণা খেয়াল করল। তার সঙ্গে চরম এক কর্ধ। এই কর্ধ ঠিক কিসের জন্য? বিনা অনুমতিতে তার কক্ষে প্রবেশের জন্য, নাকি তার জিনিস স্পর্শের জন্য? আমি, রোজা বলতেও পারল না। এর আগেই আসমানের বাম হাত সহসাই চেপে ধরল তার কণ্ঠ। দেয়ালের তাকে সজোরে ধাক্কা খেল রোজা। ধপাধপ ফ্লোরে আছড়ে পড়ল কয়েকটি বই। আসমানের এমন আচরণে রোজা পুরোই হতবিহ্বল হয়ে পড়েছে। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে আসমান নিজেও নিজের মাঝে নেই, যেন কোনো অশরীরই ভর করেছে তার উপর। নিঃশ্বাস নেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে রোজার জন্য। দুই হাতে আসমানের হাত আঁকড়ে ধরে সে নিজেকে মুক্ত করতে চাইল। আহ,
উচ্চারণ করতে গেলেই আরও শক্ত করে চেপে বসছে আসমানের হাত। সম্পূর্ণ নিঃশেষ করে দিতে চাইছে সে রোজাকে। ভ্রুকুচকে বহু কষ্টে রোজা রীতিমতো ধমকের সুরে বলে উঠল, আসমান। সহসাই থমকে গেল আসমান। তার নয়ন মাঝের কৃষ্ণগহ্বর বিলীন হয়ে তাতে ভর করল কিঞ্চিৎ বিস্ময়। ছেড়ে দিল সে রোজাকে। তাকের গায়ে হেলান দিয়ে কাশতে থাকল রোজা। অপরদিকে দূরে সরে গেল আসমান। তার ডান হাতে শক্তভাবে সে ধরে রেখেছে টেডি বিয়ারটি। অবিশ্বাস্য দৃষ্টিতে আসমানের দিকে তাকালো রোজা। ভারী নিঃশ্বাস ফেলছে সে। শরীর এখনও অক্সিজেনের চাহিদা পুষিয়ে উঠতে পারেনি। চোখ মেলে আপাদমস্তক রোজাকে একবার পর্যবেক্ষণ করল আসমান। তার দৃষ্টি থামল রোজার গলায় ধীরে ধীরে ফুটে উঠতে থাকা লালচে বর্ণের আঙুলের চিহ্নের দিকে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে উল্টো ঘুরে গেল সে। ট্যাডি বিয়ারটি নিজের বুকে তুলে ধরে রাখল। তার এমন অদ্ভুত আচরণে রোজা রীতিমতো বুঝতেই পারছে না কি বলবে কিংবা কি করবে। আসমানকে হঠাৎ করেই বড্ড ভয় পাচ্ছে সে। দীর্ঘ এক মুহূর্ত নীরবতার মাঝে কাটল। ঠিক নীরবতা বলা উচিত নয় অবশ্য, কারণ তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে। মন কি যে চায় কারে শুধু বেদনায়। পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না। ব্লুটুথ স্পিকার থেমে নেই। মূর্ছনায় সে মাতোয়ারা করে তুলেছে সমগ্র পরিবেশ। রোজা চোখ বুজে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে নিজেকে শান্ত করল। তারপর বলল, আমি দুঃখিত বিনা অনুমতিতে আপনার রুমে আসার জন্য। আসমান তখনও পেছন ঘুরেই দাঁড়িয়ে আছে। সামান্যতম নড়ল না সে। রোজা মেঝেতে পড়ে থাকা বইগুলো সাবধানে তুলে সালাম করে তাকে গুছিয়ে রাখতে রাখতে জানালো, আপনার খাবার নিয়ে এসেছিলাম। যেভাবে হন্তদন্ত হয়ে চলে আসলেন। এবারও কোনো উত্তর করল না আসমান। রোজা আর চোখে দেখল টেডি বিয়ারটির দিকে চেয়ে আছে সে। অদ্ভুত এক বন্ধন রয়েছে তার এবং এই পুতুলটির মাঝে। অনুধাবনে বেগ পেতে হলো না রোজাকে। হয়তো সেই কারণেই রোজা সেটি স্পর্শ করায় অমন প্রতিক্রিয়া করেছিল। আমি যাচ্ছি, আপনি খেয়ে নেবেন। দ্রুত উচ্চারণ করে রোজা চলে যেতে উদ্যত হচ্ছিল, কিন্তু সে রুমের বাইরে পা রাখার আগেই আসমানের কণ্ঠস্বর ধ্বনিত হলো, দাঁড়ান। থমকে গেল রোজা। মাথা কাত করে চাইল পিছনে। আসমান তার দিকে ফিরে ইশারায় সোফায় বসতে বলল। একটা ঢোক গিলে আজ্ঞা পালন করল রোজা। আরামদায়ক গদির সোফায় বসে আসমানের কর্মকাণ্ড দেখতে লাগল। প্রথমে তাকের কাছে ফিরে গিয়ে টেডি বিয়ারটি নির্দিষ্ট জায়গায় রেখে দিল সে। তারপর উল্টো ঘুরে গেল কক্ষের অন্য প্রান্তে। এখানে যে মিনি ফ্রিজ রয়েছে তা প্রথমে খেয়াল করেনি রোজা। কিন্তু তাহলে আসমান নিচে কেন গেল পানি আনতে? পানি শেষ হয়ে গিয়েছিল বলে হবে হয়তো। মিনি ফ্রিজ খুলে ভেতর থেকে একটা আইস প্যাক বের করলো আসমান। তারপর ফিরে এলো রোজার কাছে। আলতো করে জিনিসটা সে ছুঁয়ে দিল তার গলায়। রোজার একটা হাতের তর্জনী ছুঁয়ে তুলে সেটি আইস প্যাকে ঠেকিয়ে নিজের হাত সরিয়ে নিল। ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে থাকলো রোজা। কিছু না বলেই রোজার বিপরীতে সোফায় বসল সে। হেলান দিয়ে একপাশের কাচের দেয়ালের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টে। এই ছেলের কি সরি বলতে বাচ্ছে নাকি? তার আচরণে স্পষ্ট যে সে পরোয়া করে। তাই রোজাকে বরফ লাগাতে দিয়েছে, কিন্তু ক্ষমা চাইতে পারছে না। ব্যাপারটা রোজার কাছে কিছুটা উপভোগ্য ঠেকল। SORRY শব্দগুলো একসঙ্গে উচ্চারণ করলে শোনায় সরি। রোজার বক্তব্য শুনে আসমান মাথা ঘুরিয়ে চাইল। তার দৃষ্টি সরু হয়ে এলো।
যেন বুঝতে চাইছে রোজা তার সঙ্গে রসিকতা করছে কিনা। তার এমন অভিব্যক্তি লক্ষ্য করে কিছুক্ষণ আগের ঘটনা বেমালুম ভুলে রোজা ফিক করে হেসে উঠল। আইস প্যাকটি থপ করে পড়ল তার কোলে। সেটি পুনরায় তুলে হাসতে হাসতে গলায় চেপে ধরল রোজা। তার দিকে তাকিয়ে আসমান নিজের হাঁটুর উপর পা তুলে দিয়ে বুকের উপর উভয় বাহু ভাঁজ করে রেখে বসল। আই সি, সো ইউ লাইক বিইং চোকড। সহসাই থমকে গেল রোজা। তার হাসি মিলিয়ে চেহারায় ভর করল লালিমা। আসমান কথাটি ঠিক কী অর্থে বলেছে তা তার জানা নেই, কিন্তু সে নিজে যে অর্থ মিলিয়েছে তা অতি উচ্চ পর্যায়ের অপ্রীতিকর ব্যাপার। আসমান এমন একটা কথা বলতে পারল, তাও তাকে। আস্তাগফিরুল্লাহ। গলা চেপে ধরার পরেও আপনি ৩২ পাটি দাঁত দেখিয়ে হাসছিলেন। ভালো লাগলো কিনা জিজ্ঞেস করতেই এখন আস্তাগফিরুল্লাহ। আসমানের কণ্ঠ অত্যন্ত নির্বিকার শোনাচ্ছে, যার দরুন অতিরিক্ত লজ্জাবোধ করছে রোজা। এই ধরনের কোনো কথা কিভাবে কেউ এতটা বেপরোয়াভাবে বলতে পারে তা সে ভেবে পাচ্ছে না। অস্বস্তি সহ্য হলো না রোজার। আইস প্যাকটা আসমানের দিকে ছুঁড়ে দিয়েই সে তড়িৎ কণ্ঠে বলল, একটা ছোট্ট সরি বললেই হতো। এত নাটক কেন করতে হয় বুঝি না বাপু। পুতুলটা শুধু ধরেছি, খেয়ে তো ফেলিনি। এক হাতে আইস প্যাকটা ক্যাচ ধরে মুঠো পাকিয়ে আসমান বিড়বিড় করল, আর কখনো ধরবেন না। কেন? ওটাতে কি আপনার প্রাণভোমরা বসবাস করে, রূপকথার গল্পের ডাইনি রাক্ষসদের মতন? স্বভাবতই এই প্রশ্নের জবাব আসমান করল না। তার দৃষ্টি পুনরায় এক অশুভ ছায়ায় আচ্ছাদিত হয়ে পড়ল। আপনার সাথে একটু রসিকতাও করা যায় না দেখছি। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল রোজা। তাতে আসমান তার দিকে চেয়ে প্রশ্ন ছুড়ল, আমি কি কমেডিয়ান যে আমার সঙ্গে রসিকতা করবেন? খোদা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সরি বলছি আমি আপনাকে। খুশি? উত্তর না দিয়ে একই ভঙ্গিতে তার দিকে তাকিয়ে থাকলো আসমান। অপরদিকে নিজের কপালে হাত ঠেকিয়ে রোজা মাথা ঝাঁকালো। এই ছেলের সঙ্গে কথা বলা যুদ্ধে ঢাল তলোয়ারবিহীন লড়াই করার সমান। সে যাক, আপনাকে আরেকটি কথা বলার ছিল। ধন্যবাদ। আসমান আগ্রহবোধ না করে দৃষ্টি সরিয়ে নিয়েছিল, কিন্তু ধন্যবাদ শব্দটি উচ্চারিত হতেই প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল রোজার দিকে। ফর চোকিং ইউ। দ্বিতীয় দফায় লজ্জায় টকটকে হয়ে উঠল রোজা। তার অধৈর্যরা একে অপরের সঙ্গে চেপে বসল। মুষ্টিবদ্ধ হয়ে এলো দুটি হাত। কিছুটা কাঁপতে কাঁপতে সে আসমানের মুখের উপর জবাব দিল, ফর সেভিং মি ইডিয়েট। মাস্কের আড়ালে আসমানের চোখের নিচের অংশ কিছুটা উপরে ভেসে উঠল। সে কি হাসছে? নিশ্চিত হতে পারল না রোজা। এই ছেলে রসিকতা পছন্দ করে না বলে নিজেই রোজার সঙ্গে রসিকতা করতে শুরু করেছে, কিন্তু তাই বলে সে হাসবে? আসমান হাসবে? অসম্ভব। রোজা নিশ্চয়ই উত্তেজনায় অধিক কল্পনা করছে। বহু কষ্টে নিজেকে প্রশান্ত করে রোজা বলল, গতকাল রাতে আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ, এবং আমার দাদুকেও এখানে এনে রাখার ব্যবস্থা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। রোজার রাশভারী কণ্ঠে উভয়ের মধ্যাকার বিনোদনের পরিবেশ বদলে তাতে বাস্তবতা ভর করল। আসমান কিছুক্ষণ নীরব থাকল। পরক্ষণে প্রশ্ন করল, আপনি তাহলে কলগাল নন? উত্তরে ডানে বামে মাথা নাড়াল রোজা। তার দৃষ্টি বর্তমানে মেঝের দিকে। আসমান স্থির নজরে তাকে অবলোকন করতে থাকল। সত্যি বলতে তার কোনো ধারণাই ছিল না যে রোজা বাধ্য হয়ে এমন এক উপার্জনের পথ বেছে নিয়েছে। শুরু থেকেই সে রোজাকে ভেবে এসেছে অভিজ্ঞ একজন দেহ ব্যবসায়ী হিসেবে।
তাই নিজের কাজে ব্যবহার করেছিল অবাধভাবে। কিন্তু মেয়েটিকে কাছাকাছি বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর তার মনে হয়েছে আদতে এসব ক্ষেত্রে তার অভিজ্ঞতা খুব একটা নেই বললেই চলে। তার উপর যখন তার দাদুর ব্যাপারটা উন্মোচিত হয়, তখন আসমান সম্পূর্ণভাবে নিশ্চিত হয় নিজের ধারণা সম্পর্কে। রোজার বক্তব্য তার ধারণাকে আরও অধিক নিশ্চিত করল। সেদিন সেদিনই প্রথম আমি মিস্টার আলাউদ্দিনের কাছে গিয়েছিলাম। কিছু হওয়ার আগেই আপনি... ইতস্তত করল রোজা। আমাকে আগে বলেননি কেন? আমার টাকার দরকার ছিল, দাদুর জন্য। কতদিন ধরে অসুস্থ উনি? 1.5 বছর। কোন স্টেজ? 4th। ক্যান্সারের শেষ স্টেজ, অর্থাৎ ইউনুস রহমানের বাঁচার আশা নেই বললেই চলে। এরপরও তার জন্য রোজার এতটা সংগ্রাম। আপনজনের জন্য মানুষ কত কী না করতে সক্ষম। সিক্ত হয়ে উঠছিল রোজার চোখ। মাথা ঝাঁকিয়ে সে আঙুল দিয়ে অত্যন্ত দ্রুততা মুছে নিয়ে বলল, আমি জানি আমি আপনাকে যতটুকু সাহায্য করছি তার বিনিময়ে এত কিছু লাভ যুক্তিযোগ্য নয়। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার জন্য সব কিছু করার। সবশেষে একটা অনুরোধ থাকবে আপনার নিকট। আসমান কিছু না বলে শুধু রোজার কথা শুনে গেল। আমার দাদুকে প্লিজ বুঝতে দেবেন না যে আমার আপনার সম্পর্কটা একটা চুক্তি। আমি চাই দাদু আমাকে সুখী হতে দেখুক, এই ভেবে শান্তি পাক যে আমি ভালো আছি। সেটা করতে হলে আমাকে আপনি বলা বন্ধ করতে হবে আপনার। চোখ পিটপিট করে আসমানের দিকে তাকিয়ে থাকলো রোজা। পুনরায় সোফায় হেলান দিয়ে আসমান সিলিংয়ের দিকে মুখ করে বলল, আপনার দাদু আপনাকে অনেক ভরসা করেন বোঝা যায়। আমরা তার সামনে একে অপরকে আপনি সম্বোধন করে দাবি করি আমাদের নাকি প্রেমের বিয়ে। একই বাড়িতে থাকি ভিন্ন ভিন্ন কক্ষে। মানুষ মাত্রই প্রশ্ন করার কথা ছিল। আপনার দাদু এখনও কিচ্ছু জিজ্ঞেস করেনি। এর অর্থ একটাই, তিনি আপনাকে বিশ্বাস করেন, রীতিমতো অন্ধবিশ্বাস। বাকরুদ্ধ হয়ে রইল রোজা। আসমানের প্রত্যেকটি বাক্য সত্য। এই বিষয়ে ভালোমতো চিন্তা ভাবনা করার অবকাশ সে পায়নি। কিছুটা ইতস্তত করে অবশেষে রোজা বলল, তাহলে এখন আমাকে তুমি বলে ডাকো, আমিও তোমাকে তুমি বলে সম্বোধন করব। আসমানের কণ্ঠে তুমি সম্বোধনে রোজার হৃদয় এক মুহূর্তের জন্য উত্থলিত হয়ে উঠল। নিজের অজান্তেই আলতো করে বুকের বাম পাশটা স্পর্শ করল সে। চাইল ভিন্ন দিকে। ঠিক আছে, আমি তোমাকে তুমি বলে ডাকব। আর আলাদা থাকার ব্যাপারটা, তোমার দাদুর খেয়াল রাখার জন্য নিচতলায় থাকছ। সেই হিসাবে চালানো সম্ভব না হলে 2 তলায় চলে এসো। এখানে আরেকটি বেডরুম আছে। উপরে উঠে কেউ দেখবে না একই রুমে থাকছি কিনা। আচ্ছা। রোজার ঠোঁটে বিস্তর এক হাসি ফুটে উঠল। তার অন্তর প্রফুল্লতায় ছেয়ে গিয়েছে। প্রথমত নিজের দাদুর জন্য একটা ব্যবস্থা করা সম্ভব হয়েছে। দ্বিতীয়ত এই প্রথমবার আসমানের সঙ্গে এত দীর্ঘক্ষণ জুড়ে আলাপচারিতা করা সম্ভব হয়েছে। ছেলেটা সাধারণত 2-1 শব্দ, খুব বেশিতে কয়েকটি বাক্য ছাড়া কিছুই উচ্চারণ করতে চায় না। কিন্তু আজ সে সত্যিই কথা বলেছে, রীতিমতো বিশ্লেষণমূলক কথা। আমি তাহলে গেলাম। বিরিয়ানি বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খেয়ে নেবেন তাড়াতাড়ি। আসমান ভ্রু উঁচু করে চাইতেই রোজা দ্রুত নিজেকে শুধরে নিল। খেয়ে নিও তাড়াতাড়ি। একটা শিরশিরে অনুভূতি শরীরে খেলে যেতেই রোজা পা বাড়ালো বেরোনোর উদ্দেশ্যে। কিন্তু দরজার সামনে থমকে গেল, ফিরে চাইল। আসমান তখনও সোফায় চুপটি করে বসে আছে।
একটা হাত বুলিয়ে যাচ্ছে নিজের কিছুটা এলোমেলো হয়ে থাকা চুলের গুচ্ছ। একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। তোমাকে। আসমান মাথা কাত করে তাকালো। দৃষ্টিতে প্রশ্ন ঝুলছে। রোজা ঠোঁট কামড়ে অতঃপর জিজ্ঞেস করল, তুমি সব সময় মাস্ক পরে থাকো কেন? আসমানকে শান্তই দেখালো। আস্তে করে সে মাথা ঘুরিয়ে নিল। রোজা ভাবল সে জবাব দেবে না, তাই কক্ষের বাইরে পা রাখল যাওয়ার উদ্দেশ্যে, কলঙ্ক ঢাকতে। আসমানের কণ্ঠ কর্ণগোচর হলো রোজার, তবুও সে থামল না। বাইরে চলে গেল। পিছন ফিরেও আর তাকালো না। সোজা হেঁটে চলল করিডোর ধরে, যান্ত্রিক রোবটের মতন। তার কানে বাজতে থাকলো একটিমাত্র শব্দ, কলঙ্ক। একবার নয়, বারংবার। হোম কেয়ার হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছেন বাদশা কায়সার। নিশ্চল তার অব্যয়, শঙ্কিত তার অভিব্যক্তি। ফর্মাল প্যান্টে উভয় হাত ঢুকিয়ে রেখেছেন যেন আশেপাশে দাঁড়ানো তার লোকেরা কিছুতেই তার অভ্যন্তরীণ কম্পন টের না পায়। নিজের দৃষ্টির সম্মুখে দৃশ্য তিনি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছেন না। যেন কোনো অ্যাকশন সিনেমার স্টেজ প্লট তার সামনে সাজিয়ে রাখা হয়েছে। লণ্ডভণ্ড চারপাশ, দেয়াল থেকে শুরু করে মেঝে পর্যন্ত রক্তের নদী শুকিয়ে খা খা মরুভূমির মতন খটখটে হয়ে রয়েছে। তার মাঝে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা দশেক মৃতদেহ। সিসিটিভির রুম এবং গাড়ি থেকে উদ্ধার করা দেহগুলো এখানে এনে রাখা হয়েছে। জায়গাটি বর্তমানে হাসপাতাল নয়, বরং রায়ের বাজার বধ্যভূমি বলে মনে হচ্ছে। কেই নারকীয় তাণ্ডবের স্রষ্টা? একটিমাত্র নামই বারবার ঘুরে ফিরে আসছে বাদশা কায়সারের হৃদয় জুড়ে। আজকের পর আর কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। ফিরে এসেছে সে, ফিরে এসেছে আসমান। স্যার। আকাশের কণ্ঠস্বরে সম্বিত ফিরল বাদশা কায়সারের। আতঙ্কের দুনিয়া থেকে বাস্তবে ফিরে চেয়ে থাকলেন ধূসর বর্ণের স্যুট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকা আকাশের দিকে। কেউই জীবিত নেই। সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। খুন করতে যে হাতিয়ার ব্যবহার করেছে তাও সঙ্গে করে নিয়ে গিয়েছে। কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। মেয়েটির দাদুকেও নিয়ে যাওয়া হয়েছে। এক কথায় অতি সূক্ষ্ম কাজ। বিন্দুমাত্র ভুলের অবকাশ নেই কোথাও। সমস্ত সূত্র প্রমাণ উধাও। জীবিত নেই কোনো প্রত্যক্ষদর্শী। বাদশা কায়সার আনমনে বিড়বিড় করলেন। আকাশ সম্মতি জানিয়ে বলল, জি স্যার। কাজের টেকনিকে মিল পাচ্ছেন নিশ্চয়ই। এতটা সূক্ষ্মভাবে মিশন শুধুমাত্র একজনের পক্ষেই সম্পন্ন করা সম্ভব ছিল। আসমান। উচ্চারণ করলেন বাদশা কায়সার। তার চেহারা ছেয়ে গেল বর্ষণের আগ মুহূর্তে উদ্ভুত ঘন কালো মেঘপুঞ্জে। আকাশ শুধু তাকিয়ে থাকল। কিছুই আর বলার কিংবা বোঝার মতন অবশিষ্ট নেই কারো। 20 মিনিটের মাথায় হোম কেয়ার হাসপাতাল থেকে নিজের মার্সিডিজ বেঞ্চ বের করে বেরিয়ে পড়লেন বাদশা কায়সার। তার পাশের সিটেই আকাশ। কোলের উপর একটা আইপ্যাড নিয়ে একদম নিষ্পলক নিশ্চুপ হয়ে বসে আছে সে। অদ্ভুত এক গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে গাড়ির ভেতর। বাদশা নিজেও যথেষ্ট দ্বিধান্বিত হয়ে আছেন। গাড়ির জানালা দিয়ে বাইরের শহরের পানে চেয়ে ললাটে আঙুল ঠেকিয়ে তিনি ভাবতে থাকলেন। সব কিছুই তার কাছে বর্তমানে স্পষ্ট। আলাউদ্দিন, নাবিল এবং পরবর্তীতে সান্দ্র। হিসাব বরাবর মিলে যাচ্ছে। কেন তাদের নৃশংসভাবে খুন হতে হয়েছে সেই রহস্যের সমাধান আজ তার সামনে পানির মতো স্বচ্ছ হয়ে ধরা দিয়েছে। তার সঙ্গে এটিও নিশ্চিত হওয়া গিয়েছে, তার ছেলে দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ডের শিকার। অত্যন্ত সুপরিকল্পিত এবং যন্ত্রণাময় এক হত্যা।
পিতা হিসেবে সন্তানের অবস্থার কথা চিন্তা করেই তার অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে হিমশীতল শিহরণ খেলে যাচ্ছে। না, আর কাউকে এমন পরিণতি বরণ করতে দেওয়া যাবে না। বেশ দীর্ঘ মুহূর্ত পার হলো নীরবে। আকাশ এবং বাদশা উভয়ই বর্তমানে বিশ্বাস করে উঠতে বেগ পোহাচ্ছে। গাড়ি যখন আলিশান ধানমন্ডির সড়কে পৌঁছালো তখন মুখ খুললেন বাদশা। দূরদিগন্তে চেয়ে তিনি আদেশ প্রদান করলেন, কল এ মিটিং। আই ওয়ান্ট এভরিওয়ান প্রেজেন্ট। আমাদের এক্সপার্টিস টিমকে খবর দাও। হিট টিম, সাইবার টিম, সার্ভিলেন্স টিম, অ্যাসাসিন প্রত্যেককে স্ট্রিক্ট অর্ডার দাও। যে কোনো মূল্যে আসমানের অবস্থান লোকেট করতে হবে। শিকারী আক্রমণ করার আগেই আমাদের আক্রমণ করতে হবে, না হলে এই লড়াই জেতা অসম্ভব। নিঃশব্দতা শুনে গেল আকাশ। সদার শান্ততার হৃদয় মাঝেও আজ কালবৈশাখীর ঘূর্ণিঝড় উঠেছে। তোলপাড় ঘটিয়ে দিচ্ছে দ্বিধাদ্বন্দ্বের প্রবাহ। হৃদয় তীরে আছড়ে পড়ছে আতঙ্কের জোয়ার। এতগুলো ক্ষমতাবান মানুষের রাতের ঘুম হারাম করতে একটিমাত্র মানুষের নামই যথেষ্ট। ও ও তো মানুষ নয়, কিলিং মেশিন। মার্বেল ভবন। সন্ধ্যা 6:30। কিছুক্ষণ আগেই দাদুকে খাবার এবং ওষুধ সেবন করিয়ে তাকে বিশ্রামে রেখেছে রোজা। নবনিযুক্ত নার্স রয়েছে সঙ্গে, তার যথাযথ খেয়াল রাখে মেয়েটি। তবুও দাদুর যত্ন নিতে সর্বদাই অগ্রগণ্য থাকে রোজা। এই মুহূর্তে ড্রেসিং রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অব্যয় মনোমুগ্ধকর দৃষ্টিতে অবলোকন করে চলেছে সে। আসমানি রঙের গাউন পোশাকটি তার দৈহিক কাঠামো এবং চন্দন বর্ণের ত্বকের সঙ্গে বেশ মানিয়েছে। একটা পালস বিডের চোকার গলায় এবং ছোট্ট দুটো পাথরের দুল দুটি ছড়াচ্ছে কানের লতিতে। লম্বাটে চুলগুলো খোপা করে তাতে গুজে দেওয়া হয়েছে সাদা গোলাপ। এই সম্পূর্ণ সাজের মূল কারিগর চারুলতা। বর্তমানে তার গাউনের পিছনের ফিতা বাঁধতে ব্যস্ত। নিজেকে রীতিমতো কোনো রূপকথার গল্পে রাজকন্যা অনুভূত হচ্ছে রোজার। কোন রাজকন্যা? সিন্ড্রেলা, জেসমিন কিংবা স্নো রূপাঞ্জেল? আপন মনে হাসল রোজা। শাড়ি, কামিজ এসবের সঙ্গে সাজগোজের অভ্যেস তার রয়েছে, কিন্তু আজকের মতন চমৎকার তার নিজেকে কোনো দিন লাগেনি। পারফেক্ট বলেই কয়েক কদম সরে দাঁড়িয়ে আয়নায় রোজাকে পর্যবেক্ষণ করতে থাকলো চারুলতা। পিছনে ঘুরে তার মুখোমুখি হলো রোজা। তোমাকে ধন্যবাদ চারু। মুক্তোর মতন দাঁত দেখিয়ে হাসল চারুলতা। রোজা সম্মোহিতের মতন চেয়ে থাকল। মেয়েটি আসলেই অত্যন্ত সুদর্শনা। রেড ওয়াইন বর্ণের বডিকন গাউনের সঙ্গে লালচে মিশ্রিত মসৃণ চুলে তার সৌন্দর্য আরও ব্যাপকভাবে পরিস্ফুটিত হয়েছে। সত্যিকার অর্থে রোজা নিশ্চিত যে সে এবং চারুলতা পাশাপাশি দাঁড়ালে তাকে চোখেই পড়বে না। চারুলতা এতটাই আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। নিজের হাতের বিগ্রেড ঘড়ির দিকে চেয়ে তাড়া দিল চারুলতা। জলদি জলদি বলেই গটগট ধ্বনি তুলে 4 ইঞ্চি লম্বা হিলে এগোলো চারুলতা। রোজাকেও গ্লাস হিল পরাতে চেয়েছিল সে, কিন্তু হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ার ভয়ে গাউনের নিচে কেউ দেখবে না বলে ফ্ল্যাট বেছে নিয়েছে রোজা। হলঘরে পৌঁছাতেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি চোখে পড়ল রোজার। কাউচের উপর বসে নিজের ফোন ঘাঁটছে আসমান। তার পরিধানে না চাইতেও রোজার দৃষ্টিপাত হলো। সোনালি শার্ট, কালো ক্রস স্যুট প্যান্ট এবং চেলসি বুটস ফরমাল। সঙ্গে একটা কালো ব্লেজারও রয়েছে, যেটি বর্তমানে কাউচের প্রান্তে দোল খাচ্ছে। অবশ্যই সে নিজের ফেস মাস্কের কথা ভোলেনি। রোজা এবং চারুলতা একে অপরের দিকে তাকালো। আজকের সিটি ইউফোরিয়ার ইয়ারলি পার্টিতে আসমানের যাওয়ার কথা নয়। চারুর ভাষ্যমতে সে এসবে অংশগ্রহণ করে না কখনোই।
কিন্তু বর্তমানে তাকে এমন তৈরি হয়ে থাকতে লক্ষ্য করে উভয় রমণী দ্বিধান্বিত হয়ে পড়েছে। ভাইয়া, তুই কি কোথাও যাচ্ছিস? চারুলতার কণ্ঠে ফোন থেকে মুখ তুলল আসমান। সেটি পকেটে ভরে উঠে দাঁড়ালো। নিজের ব্লেজারটি তুলতে তুলতে মৃদু কণ্ঠে উত্তর করল, তোদের সাথে পার্টিতে। কি? আই অ্যাম নট কমপ্লেনিং, বাট তুই হঠাৎ? বাবা ফোন করেছিল, যেতে বলেছে। কিছুটা বিরক্তি নিয়েই আসমান জানালো। তারপর কাউকে কোনো প্রকার প্রশ্নের সুযোগ না দিয়ে হাঁটতে আরম্ভ করল। চারুলতা ভাইয়ের পিছু নিতেই রোজাও এগোলো। লিফট পৌঁছাতেই ২৬ তলায় নামলো চারুলতা। সে কিছু একটা ফেলে এসেছে নিজের ফ্ল্যাটে। আসমান এবং রোজাকে এগোতে বলে সে কিছুক্ষণের মধ্যেই আসছে বলে পগার পার হলো। লিফটের দরজা বন্ধ হতেই সম্পূর্ণ একলা হয়ে পড়ল তারা। ২৬ তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে কিছুটা সময় প্রয়োজন। অস্বস্তিতে পড়ে গেল রোজা। নিজের অজান্তেই কিছুটা সংকুচিত হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। তার একদম পাশেই আসমানের নির্বিকার উপস্থিতিও বিনা কারণে তার হৃদস্পন্দনের বেগ বাড়িয়ে দিচ্ছে। লিফটের দেয়ালে তার অব্যয়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে স্পষ্ট। ফর্মাল পার্টিতে যোগদানের কারণে জেল দিয়ে ব্যাক ব্রাশ করে চুল সেট করেছে আসমান। এমন রূপে তাকে প্রথমবার দেখায় রোজা নিজের সম্মোহনী দৃষ্টি ফিরিয়ে নিতে পারছে না। অবাধ্য অন্তর শুধু অবলোকন করতে চায়। সরাসরি তাকানোর দুঃসাহস অবশ্য তার কোনোদিন হবে না। হঠাৎ করেই আসমান নড়ে উঠল। নিজের ব্লেজারের পকেটে হাত ঢুকিয়ে একটা ছোট্ট মখমলে আবৃত বক্স বের করল। সেটা খুলে বাড়িয়ে ধরল রোজার দিকে। হতচকিত হয়ে রোজা খেয়াল করল বক্সের ভেতর একটা সিলভার বর্ণের আংটি, যার উপরটা গাছের লতার ডিজাইনে ফুলের সাহায্যে পেঁচিয়ে তৈরি করা হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম কাজ। ধাতুটি খুব সম্ভবত প্লাটিনাম। রোজা দৃষ্টি উঁচু করে আসমানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। আসমান তাকে এটা কেন দিয়েছে সে কিছুতেই বুঝতে পারছে না। পড়ে নাও। রেমান পরিবারের বউ খালি হাতে পার্টিতে গেলে আজে বাজে কথা উঠবে। ও, ছোট্ট করে উচ্চারণ করে আংটিটা তুলল রোজা। সঙ্গে সঙ্গে আসমান খালি বক্সটি পুনরায় পকেটে ঢুকিয়ে রাখল। বাম হাতের অনামিকায় আংটিটা পড়তে পড়তে লিফট থেমে গেল। ১৯ তলা। কেউ থামিয়েছে নিশ্চয়ই। দরজা খুলতেই দেখা গেল এক রমণী দাঁড়িয়ে আছে। তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে নিচে হাঁটতে গিয়ে। বিবাহিত নারী, স্বামী একজন বিজনেসম্যান। ১.৫ বছর বয়সী একটা বাচ্চা আছে যার নাম রুহি। চারুলতার সঙ্গে খাতিরের দৌলতে পরিচিত হওয়া হয়েছে। আসমান এবং রোজাকে দেখে চওড়া হাসি দিল রমণী। তার কোলে ছোট্ট রুহি। পার্টিতে যাচ্ছেন মিস্টার নীল? কথা না বলে মাথা নেড়ে সায় দিল আসমান। রুহিকে এগিয়ে দিয়ে রমণী বলল, ও আরিয়া, ওকে একটু নিয়ে যাবে? আসলে আমার একটা অনলাইন মিটিং চলছে, একটু দেরি হবে পার্টিতে যেতে। রুহির পাপা নিচে গাড়ির কাছে অপেক্ষা করছে, একটু হেল্প করবে প্লিজ? অবশ্যই, বলে রুহিকে কোলে নিল রোজা। রমণী নিজের সন্তানকে চুমু খেয়ে বিড়বিড় করল, বাই মামুনি, হ্যাভ ফান উইথ পাপা অ্যান্ড আই উইল বি দেয়ার সুন। আসমান লিফটের বোতাম চাপায় দরজা বন্ধ হয়ে পুনরায় লিফট নামতে শুরু করল। রোজা রুহির দিকে মনোযোগ দিল। সত্যিকার অর্থে বাচ্চাদের সঙ্গে সে মোটেও অভ্যস্ত হতে পারে না। বুঝতেই পারে না কিভাবে আচরণ করবে। কোনো বাচ্চাকে কোলে নেওয়া থেকে সর্বদা বিরত থাকে। নিলেই কাঁদতে শুরু করে। রুহির ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটল না। লিফট ১৫ তলায় পৌঁছাতে পৌঁছাতেই রীতিমতো পুতুলের মতন দেখতে মেয়েটির চেহারা বিকৃত হয়ে এলো। কান্নার দমক উঠল সহসাই। না বাবু, কাঁদে না। তোমার বাবা নিচেই আছে। আর একটু।
কান্নায় মুহূর্তেই মুখরিত হয়ে উঠল আবদ্ধ লিফট। রোজা সর্বাত্মক চেষ্টা করল, পিঠ চাপড় দিয়ে গানের সুর ধরে, কিছুতেই লাভ হচ্ছে না। কেঁদেই চলেছে মেয়েটি। রোজার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আপ্রাণ। চুল টেনে ধরে খামচেও দিচ্ছে। ঠিক তখনই খানিক রক্ষাকর্তার ভূমিকায় আবির্ভূত হলো আসমান। নিজের দুই বাহু বাড়িয়ে শান্ত কণ্ঠে সে আবেদন জানালো, আমাকে দাও। রোজা থমকে রইল। আসমান এবং বাচ্চা, ব্যাপারটা কুমিরের শিয়ালের কাছে নিজের সন্তানদের পড়তে পাঠানোর গল্পের মতন হয়ে গেল না? রোজা বিস্মিত হয়ে তাকিয়ে আছে খেয়াল করে কিছুটা বিরক্ত হলো আসমান। নিজেই রুহির হাত ছাড়িয়ে তাকে কোলে তুলে নিল। ডান হাত ধরে বাম হাত রাখল পিঠের উপর, আগলে নিল বুকে। এদিক ওদিক দোল খেতে থাকল। 4 সেকেন্ডের মাথায় সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল রুহি। হতবাক হয়ে শুধু তাকিয়েই থাকলো রোজা। হু ইজ এ গুড গার্ল? রুহি ইজ এ গুড গার্ল। হু ইজ এ প্রিন্সেস? রুহি ইজ এ প্রিন্সেস। এমন মোলায়েম কণ্ঠস্বর আসমানের গলা থেকে বের হচ্ছে তা বিশ্বাসই করতে পারল না রোজা। কোথায় সেই ভারী কি গম্ভীর এবং বজ্রশক্ত কণ্ঠ, আর কোথায় এই শিশুসুলভ স্নেহপূর্ণ মায়াবী কণ্ঠ? মানুষটিকে না দেখে শুধুমাত্র কণ্ঠস্বর শুনে রোজা কোনোদিন আন্দাজও করতে সক্ষম হতো না যে উভয়ই একজন। কপাল ঠেকিয়ে ঘষে দিচ্ছে, আবার কখনো দোল খাওয়াচ্ছে। দৃশ্যটির দিকে রোজা একদৃষ্টে তাকিয়ে রইল। নিজের অজান্তেই তার ঠোঁটে ফুটে উঠল অদ্ভুত এক হাসি। এমন কিছু পুরুষ রয়েছে যারা বাচ্চাদের খুব পছন্দ করে, যেমন রোজার দাদু ইউনুস রহমান। কিন্তু আসমানকে সেরকম কেউ হিসেবে কল্পনা করেনি রোজা। এই ছেলে বারংবার তাকে হতবাক করে। তার দ্বারা আর যাই হোক, বাচ্চা সামলানো আশা করা খুবই দুরূহ ব্যাপার। পার্টির জন্য একটা সাদা বাটারফ্লাই ফ্রক পরিহিত রুহি এবং তাকে কোলে নিয়ে আদর করতে থাকা আসমানকে দেখে রোজা অদ্ভুত এক প্রশান্তি অনুভব করল হৃদয়ে। আসমানের দৃষ্টির কাঠিন্য দূরীভূত হয়েছে তখনই যখন সে রুহিকে কোলে নিয়েছে। বর্তমানে সবথেকে তীক্ষ্ণ অসহনীয় ওই নয়নে রয়েছে উষ্ণতা এবং মুগ্ধতা। তুমি এত ভালো বাচ্চা সামলাও। বাক্যটি সম্পূর্ণ উচ্চারণ করার আগেই রোজা অনুভব করল লিফট একটা ঝাঁকি দিয়ে উঠেছে। উজ্জ্বল বাতিগুলো কয়েকবার জ্বলে নিভে ধপ করে বন্ধ হয়ে গেল। তার আগে রোজার নজর গেল স্ক্রিনে। 9ম তলায় রয়েছে তারা। সম্পূর্ণ কালিগোলা আধারে লিফট ঢেকে যেতেই রোজা আতঙ্কে দেয়ালের সঙ্গে লেপ্টে গেল। ক্যাচ! প্রচণ্ড জোরে একটা ধাতব শব্দ হলো। লিফট কি পড়ে যাচ্ছে? রোজার হৃদযন্ত্র থমকে পড়ল। আন্দাজে সে হাত বাড়ালো আশেপাশে। আসমান! সঙ্গে সঙ্গে নিজের হাতে শক্ত সামর্থ্য আঙুলের ছোঁয়া পেল সে। তার হাত আঁকড়ে ধরে কাছে টেনে নেওয়া হলো সহসাই। নিজেকে আসমানের উষ্ণ বুকে আবিষ্কার করল রোজা। তার পাশেই রুহি। হুশ, সব ঠিক আছে। আসমানের কণ্ঠ ছাপিয়ে কর্কশ আর্তনাদ শোনা গেল ধাতুর, যেন বলতে চাইছে, না, কিছুই ঠিক নেই।